হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা গল্প ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তো চলো ফার্স্ট আমি যেটা পড়বো আজকে। বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। অর্থাৎ আমরা এখানে একটা নাম পাচ্ছি, ফটিক চক্রবর্তী। তার মধ্যে একটা নতুন ভাবনার উদয় হলো, কীরকম যে নদীর ধারে একটা শাল গাছের কাঠ মাস্তুল তৈরির জন্য পড়ে আছে, সেটা সকলে মিলে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অর্থাৎ যে ব্যক্তির ওই শাল কাঠটি, সেই ব্যক্তির যখন এই কাঠটির প্রয়োজন হবে তখন সে কতটা বিরক্ত হবে জিনিসটা না পেয়ে এবং অসুবিধার মধ্যে পড়বে, সেটা জেনেই প্রত্যেকে সম্মত হলো যে হ্যাঁ, কাঠটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হবে, একটা খেলায় রূপান্তরিত হবে ব্যাপারটা। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপর গিয়া বসিল। তো যখনই সবাই মনোযোগের সাথে ওই কাজটা ভাবলো যে করবে, সেই সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়িটার ওপর গিয়ে, শালগাছের গুড়িটার ওপর গিয়ে বসে পড়ল। ওকে, তো ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছুটা বিমর্ষ হয়ে গেল। তো যখন ছেলেরা দেখলো যে এরমভাবে ও গিয়ে বসে আছে এবং নড়াচড়ার কোনো নামই নিচ্ছে না, তখন তারা কিছুটা বিমর্ষ হয়ে গেল। নেক্সট, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একজন এসে তাকে একটু ঠেললো, কিন্তু সে কোনো মতেই কোনো কথায় গুরুত্বই দিল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এই যে তত্ত্বজ্ঞানী মাখনকে বলা হয়েছে, সে এই ক্রীড়ার না হলে, খেলাটা যদি না হয় কি হবে, সেই সম্পর্কে চিন্তা করতে লাগলো। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। এই সময় ফটিক তার ভাইয়ের কাছে এসে বলল, যে বেশ একটু জোরে মেজাজ দিয়ে বলল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া নিল। এইটা শোনার পরে মাখন আরও একটু নড়ে চড়ে বেশ ভালো করে আসনটাকে দখল করলো। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। এবার এমন একটা সময়ে ফটিকের নিজের যে সম্মান, সেটা সবার সামনে রক্ষা করার জন্য তার কি উচিত ছিল, যে তার ছোট ভাইয়ের গালে গিয়ে একটা চর কষানো। কিন্তু ফটিকের এটা কর্তব্য মনে হলেও সেটা তার সাহসে গিয়ে কোলালো না কোনোভাবে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল, এমন একটা ভাব সে নিল, যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু সে এমন একভাবে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করলো, এমন একটা বিহেভিয়ার দেখানোর চেষ্টা করলো, যে যেন মনে করলেই সে তাকে এখনই শাসন করতে পারে, কিন্তু করলো না। কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা তার মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরও একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। অর্থাৎ সে কেন শাসন করলো না, তার কারণ তার মাথায় তার থেকেও বেটার একটা খেলা উদয় হয়েছে এবং তাতে আরও একটু বেশি মজা আছে। তাই সে এবার সে খেলাটা কীভাবে প্রস্তাব করলো, খেলাটা ছিল এরকম যে মাখনকে শুদ্ধ ওই কাঠটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে। মাখন মনে করলো, বাহ, এ তো আমি সম্মানের ব্যাপার। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। কিন্তু এই যে গৌরবের বিষয়টা, এটা ছাড়াও যে তার সাথে যে একটা মাখনের বিপদের সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু কারও মাথায় এলো না। ইভেন মাখনের মাথাতেও সেটা এলো না। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও। গুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব, তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যৎ হইয়া গেল। তো যখনই তারা মারো ঠেলা হেইও করে এগিয়ে গেল,
তখন কি দেখলো, মাখনের সমস্ত জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু নিয়ে সে মোট কথা পড়ে গেল অ্যাকচুয়ালি। কারণ একটা কাঠের ওপর যদি কেউ বসে থাকে এবং সে যদি পড়ে যায়, তাকে শুধু যদি গড়িয়ে নেওয়া হয় সে তো পড়েই যাবে, তাই না? তো দেখো নেক্সট কি বলছে, নেক্সট পেজ। খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। তাহলে বালকেরা কেন খুশি হলো? তার কারণ খেলার শুরুতেই এরম একটা আশার অতীত, মানে আশা করেনি, এরম একটা ফল পেয়ে তারা বেশ খুশি হয়ে উঠল। কিন্তু ফটিক শশব্যস্ত হইল। ফটিক কিন্তু বেশ ব্যস্ত হয়ে পড়ল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মাটিতে লাগিল। সেই সময় মাখন ভূমিশয্যা মানে সে যে পড়ে গেছিল মাটির ওপর, সেখান থেকে উঠে গিয়ে ফটিকের ওপর গিয়ে পড়ল এবং অন্ধভাবে তাকে মারতে লাগলো। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল এবং তাকে নাকে মুখে যথারীতি আঁচড় কেটে কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে চলে গেল। খেলাটা ভেঙে গেল। ফটিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। তো ফটিক এরপরে কি করলো, ফটিক কতগুলো কাশের ডাল মানে মাটি থেকে তুলে একটা নৌকার গলুইয়ের ওপর বসে চুপচাপ কাঠের গোড়া চিবাতে লাগলো। এমন সময় একটি বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। এক অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? এমন সময় ওই ঘাটে একটা কি এলো, নৌকা আসলো এবং একজন অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ আর পাকা চুল নিয়ে এসে ফটিককে জিজ্ঞেস করলো, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক গাটা চিবাইতে চিবাইতে বলল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। বালক মানে ফটিক ওই যে কাঁটাটা চিবাচ্ছিল ওটা চেবাতে চেবাতেই সে নির্দেশ করলো ওই হোথা, মানে একটা জাস্ট একদিকে দেখিয়ে দিল, ডিরেকশন দিল, বাট কেউ বুঝতে পারলো না যে সেটা কোন দিকে। ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, কোথা? ভদ্রলোকটা আবার জিজ্ঞেস করলেন, কোথায়? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। তখন কি হলো? তখন সে বলল, জানি না, বলে সে আবার আগের মতন ঘাস পাতা থেকে রস চিবাতে লাগলো। তখন সেই লোকটি কী করলো, অন্য একটা লোকের সাহায্য নিয়ে জিজ্ঞেস করে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলে গেল। অনতিবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। এমন সময় বাঘাবাগদি এসে ফটিককে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত ছুঁড়িতে লাগিল। তখন বাঘা তাকে এরকম দু হাতে করে চ্যাংদোলা করে নিয়ে গেল এবং ফটিক তখন আক্রোশে হাত পা ছুটতে লাগলো। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিককে দেখার পরেই ফটিকের মা কি বলল, যে তুই আবার মাখনকে মেরেছিস? ফটিক কইল, না মারিনি। ফটিক বলল, না আমি মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? মাখনের মা বলছে, তুই আবার মিথ্যে কথা বলছিস, কখনো মারিনি, মাখনকে জিজ্ঞেস করো। সে তখন বললো, আমি কখনোই মারিনি, তুই মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। মাখনকে যখন তার মা প্রশ্ন করলো তখন মাখন কি বলল, যে মাখন যেহেতু বাড়িতে এসে নালিশ করেছিল যে ফটিক তাকে মেরেছে, সে সেই নালিশে সমর্থন করে বলল, হ্যাঁ মেরেছে। তখন ফটিকের আর সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষিয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। এবার তখন যখন মিথ্যে কথা বলছে ফটিকের আর সহ্য হল না, সে দ্রুত গিয়ে মাখনকে একটা চর মারলো এবং বলল যে ফের মিথ্যে কথা বলছিস। কিন্তু মা মাখনের পক্ষ নিল। সে মাখনের পক্ষ নিয়ে ফটিকে একটা নাড়া দিয়ে তার পিঠে 2-3টে চর থাপড় মারলেন। তখন ফটিক মাকে ঠেলা মেরে ফেলে দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? তখন মা বললেন, তুই আমার গায়ে হাত তুলেছিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, যে দাদা তুমি কবে এলে? বলিয়া গড় হইয়া প্রণাম করলেন। অর্থাৎ ওই যে ব্যক্তি সঙ্গে ফটিকের দেখা হয়েছিল সেই ব্যক্তিটি আসলে কিন্তু ফটিকের মামা, ফটিকের মায়ের দাদা। সে হঠাৎ ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের?
তখন ফটিকের মা আনন্দে অভিভূত হয়ে গিয়ে বললেন যে, ওমা দাদা, কবে এলে তুমি? বলে সে প্রণাম করল। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে। তাহারা আজ অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সঙ্গে সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখতে আসিয়াছেন। তো যখন ফটিকের মামা বিদেশে কাজে গিয়েছিলেন, তখন থেকে এই সময় পর্যন্ত ফটিকের মার দুটো সন্তান হয়েছে, তারা অনেকটা বড় হয়ে গেছে। ফটিকের বাবা মারা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু একবারও ফটিকের মামার সাথে কোনো দেখা সাক্ষাৎ ফটিকের মায়ের হয়নি। যেহেতু অনেক কাল পরে দেশে ফিরে এসেছে, তাই বিষমবাবু তাহার ভগিনীকে মানে বোনকে অর্থাৎ ফটিকের মাকে দেখতে এসেছেন। ওকে, কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। তো কিছুদিন বেশ আনন্দে কেটে গেল। অবশেষে যখন তিনি যাবেন তার 2-1 দিন আগে তার বোনকে, তার ছেলেদের সম্পর্কে জানতে চাইলেন। তখন তিনি ফটিকের যে উচ্ছৃঙ্খলতা, তার যে পড়াশোনায় অমনোযোগিতা, আর উল্টো দিকে মাখনের যে এত মানে পড়াশোনার প্রতি মনোযোগ, এমনকি তার যে সুশীল স্বভাব, শান্ত স্বভাব, সে সমস্ত বিবরণ শুনলেন। তার ভগিনী কইলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। তখন তার ভগিনী মানে ফটিকের মা কি বললেন? ফটিকের মা বললেন, ফটিক আমার হাড় জ্বালিয়ে মারছে একদম। আচ্ছা, শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। এই কথা শুনে বিশ্বম্ভর প্রস্তাব করলেন যে তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে তার কাছে রেখে পড়াশুনো করাবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন। এবার যেহেতু ফটিক এত এখানে জ্বালাচ্ছে, সেই কারণে ফটিকের মামার কথায় ফটিকের মা বেশ রাজি হয়ে গেলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? তখন ফটিককে জিজ্ঞাসা করলেন, কিরে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া বলল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। এবার ফটিক যেহেতু এত বিরক্ত করত, তাই ফটিককে বিদায় করতে তার মায়ের খুব একটা যে আপত্তি ছিল তা নয়, কিন্তু তার মনে, কারণ তার মনে সবসময় ভয় থাকতো যদি মাখনকে ফেলে দেয়, মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়, হ্যাঁ, জলে ফেলে দেয়, কি একটা দুর্ঘটনা না ঘটিয়ে বসে। কিন্তু ফটিকের যাওয়ার জন্য এত আগ্রহ দেখে সে কিন্তু একটু মনে মনে ক্ষুণ্ণও হলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। কখন যাবে, কবে যাবে, এই করে ফটিক তার মামাকে একদম অস্থির করে তুলল, এবং উৎসাহে তার রাত্রেবেলা ঘুমও হচ্ছে না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। অবশেষে যখন ফটিক যাবে, তখন আনন্দবশত ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত কিছু মাখনকে একেবারে সম্পূর্ণরূপে দিয়ে চলে গেল। আচ্ছা, আজ এই পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমি পার্ট 2টা আলোচনা করব, মানে নেক্সট যে পোর্শনটা আছে সেইটুকু। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো।